Yes. তো পাঠক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তকবীর মেয়ের পক্ষ থেকে। আজকে আমরা বিশেষ একজন লোকের সাথে কথা বলবো, হাজং সম্প্রদায়ের একজন কৃতি সন্তান সুজন হাজং। তিনি কবি, গীতিকার, কলামিস্ট, সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী। বর্তমানে তিনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক। তো আমরা আজকে কথা বলবো আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন সুজন হাজংয়ের সাথে। সুজন হাজংয়ের বর্তমান সময়ের কর্মকাণ্ড নিয়ে কথা বলবো, ওনার লেখালেখি নিয়ে কথা বলবো এবং ওনার যে বিরিশিরি একাডেমিকে নিয়ে যে পরিকল্পনা সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাচ্ছি সুজন হাজংয়ের কাছে। অনেক ধন্যবাদ। থকবিরিমকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। থকবিরিম আমাদের সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই থকবিরিমের যিনি কর্ণধার, আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, একজন কবি এবং সম্পাদক মিঠুন রাকসাম। তাকে আমি অনেক দিন ধরেই চিনি। সে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতি চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন তরুণ হিসেবে তার এই সুন্দর এবং গঠনমূলক কাজের আমি প্রশংসা করি এবং আগামী দিনে তার কাজগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য উন্নয়নে একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তো দাদা, আপনার এই যে বর্তমান সময়ে যে কোভিড, যে এই পরিস্থিতি সম্পর্ক থেকে আপনি শুরু করে দিতে পারেন, মানে আপনার কার্যক্রমটা, আপনার কি অবস্থা, এই যে আপনি নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে? আসলে আমি প্রথমেই বলে রাখি, আমি একজন শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির মানুষ। আমার বেড়ে ওঠা, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুতেই যে গারো পাহাড়ের যে একটি অনুরণন, গারো পাহাড়ের যে একটি আসলে ছন্দ, এই ছন্দটা আমার হৃদয়ে প্রথিত করা। আমি যে গারো পাহাড়ে বেড়ে উঠেছি, গারো পাহাড়ের যে আমাদের সমাজ এবং সংস্কৃতির, এই সমাজ ও সংস্কৃতি, সেখানকার মানুষের, বিশেষ করে প্রান্তিক গারো হাজংদের, কোচ, বানাই, ডালুহদি, বর্মনদের যে জীবনাচার, তাদের জীবনবোধ, তাদের সাহিত্য, এগুলো খুবই সমৃদ্ধ। আমার মনে হলো যে আমি আমার শেকড়ের জায়গায় ফিরে এসেছি, আমার চেতনার জায়গায় ফিরে এসেছি, আমার আবেগ এবং অনুভূতির জায়গায় ফিরে এসেছি। কারণ আমি ব্যক্তিগতভাবে, যদিও আমার লেখালেখি কবিতা দিয়েই শুরু হয়েছিল, কবিতা থেকে গান, কারণ সঙ্গীত মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমাদের গণমানুষের হৃদয়ে সঙ্গীত একটি বড় প্রভাব ফেলে। কবিতা থেকে আসলে গান, তারপর আবার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে লেখালেখি, পাশাপাশি সমাজের নানান বিষয় নিয়ে আমাদের বিশেষ করে সাহিত্যের অনেক শাখায় লেখালেখি করছি। সেখানে ছড়া, কবিতা, প্রবন্ধ, আমাদের কলাম, আমাদের নিবন্ধ থেকে শুরু করে গবেষণাধর্মী কিছু লেখা। যেহেতু আমি নৃবিজ্ঞানে পড়াশোনা করেছি, নৃবিজ্ঞান আমার পড়াশোনার জায়গা। আসলে মানুষকে নিয়ে, একটা সমাজে মানুষ এবং সংস্কৃতিকে নিয়ে কাজটাই হচ্ছে আমার বড়। সেক্ষেত্রে আমি মনে করি কবিতা, গান এবং কলাম লেখার পাশাপাশি বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন তরুণ হিসাবে
আমাকে সম্প্রতি বীরশ্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছেন। আমি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পক্ষ থেকে আমাদের দেশরত্ন বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি খুবই আশাবাদী একজন মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে যাই। আমি আমার সেই সব পশ্চাৎপদ, অবহেলিত, বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে নিয়েও স্বপ্ন দেখি, তাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাওয়ার আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি প্রতিশ্রুতিশীল যে বাংলাদেশে বৃহত্তর বাঙালি জাতিগোষ্ঠীর বাইরেও 50টির ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তার মধ্যে বৃহত্তর ময়মনসিংহে গারো, হাজং, কোচ, বানাই, ডালুহদি, বর্মন এই সম্প্রদায়কে নিয়ে আমার কাজের পরিধি। আমি সেখানে 7টি জেলা আমাদের বৃহত্তর ময়মনসিংহে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ একটি জাতির ভাষা হারিয়ে যাওয়া মানে সে জাতির সংস্কৃতি হারিয়ে যাওয়া, সে জাতির পরিচয় হারিয়ে যাওয়া, সে জাতির শেকড় হারিয়ে যাওয়া। আজকে থকবিরিম যে আয়োজনটি করেছে আমি খুবই কৃতজ্ঞতা জানাই আমাদের কবি এবং সম্পাদক মিঠুন রাকসামকে। তার একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গারো ভাষা সংস্কৃতি তথা আদিবাসী ভাষা সংস্কৃতি নিয়ে যে কাজ, এই কাজটি আমি মনে করি আগামী দিনে তরুণ প্রজন্মকে আরও বেশি উদ্বুদ্ধ করবে, আরও বেশি আমি মনে করি তাদেরকে কাজ করার প্রতি অনুপ্রেরণা যোগাবে। আপনি যে বলছেন যে ভাষা শিল্প সংস্কৃতির যে রক্ষার কথা বলছেন, তো একাডেমির পক্ষ থেকে যে জানিরা প্রকাশ হতো, তাদের বছরে একটা প্রকাশ হতো, হ্যাঁ, জানিরা এবং মাটির সুবাস, এই দুইটা নিয়ে আপনার পরিকল্পনা কি? কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এটা প্রকাশ হচ্ছে না। এখন আপনি ইয়াং, আপনি লেখক, আপনি কবি, আপনি গীতিকার, হ্যাঁ, আপনার একটি ইমেজ বলেন, আপনার একটি বাংলাদেশের আদিবাসীদের মাঝে বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের ইয়াং তরুণ যে এনার্জেটিক যে লেখক কবি সুজন হাজং, তা আপনি এসেছেন গুরুত্বপূর্ণ একটি জায়গায়। তো এই জায়গায় এসে আপনি যে জানিরাটাকে নিয়ে, মাতৃ সুভাষকে নিয়ে যে পরিকল্পনা, কী পরিকল্পনা আপনার? হ্যাঁ, ধন্যবাদ। আসলে মানে ভাষা রক্ষা আমি আদিকণ্ঠ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা করেছি 10 বছর, যেখানে আমাদের গারো ভাষার একজন উপন্যাসিক, প্রথম গারো ভাষায় যিনি উপন্যাস লিখেন তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই অগ্রজ কমল কর্নেল। তার হাত ধরেই আসলে মাসিক যে আদিকণ্ঠের পথ চলা শুরু হয়েছিল। সেখানে আমি 10 বছর আসলে সম্পাদনা কাজটি করেছি। বাংলাদেশের অনেক দেশ বরেণ্য কবি, লেখক, সাহিত্যিকদের লেখা প্রকাশ করেছি আদিকণ্ঠ মাসিক যে ম্যাগাজিনটি বের করতাম সেখানে, এখনও সেটি চলমান। আর সেই অভিজ্ঞতার আলোকেই আসলে আমি সেখানে বীরশ্রী কালচারাল একাডেমিতে গিয়ে 2টি প্রকাশনার কথা জানলাম। সেটি হচ্ছে, একটি হচ্ছে সাহিত্য, একটি প্রকাশনা, সাহিত্য নির্ভর প্রকাশনা, সাহিত্যভিত্তিক, সেটি হচ্ছে মাটির সুবাস। সেটি 11তম সংখ্যা বেরিয়েছে, 12তম সংখ্যার কাজ করছি আমরা। অচিরেই আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লেখক, সাহিত্যিক, কবি সহ আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর, আমাদের দেশ বরেণ্য আলোকিত লেখক, কবি, সাহিত্যিকদের লেখা নিয়ে মাটির সুবাস এই মাসেই প্রকাশিত হতে যাচ্ছে। এটি খুবই গর্বের কথা, আনন্দের কথা যে মাটির সুবাস আসলে যাত্রা শুরু হয়েছিল আমাদের বীরশ্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির যিনি প্রথম পরিচালক, একজন নারী নেত্রী, নারী সংগঠক, আমাদের একজন নারী লেখক, গবেষক বিভা সাংমা। তাকে আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি প্রথম আমাদের বৃষ্টি কালচারাল একাডেমির পরিচালক ছিলেন এবং মাটির সুবাস এবং জানিরা তার হাত ধরেই প্রকাশিত হয়েছিল। মাটির সুবাস একটি সাহিত্য পত্রিকা, জানিরা হচ্ছে একটি গবেষণামূলক পত্রিকা। জানিরা শব্দটি খুবই সুন্দর। জানিরা একটি মান্দি ভাষার শব্দ, গারো ভাষার শব্দ, যার অর্থ আয়না। আসলে আমরা আমাদের সংস্কৃতির মানুষদেরকে আয়নাই দেখতে চাই, আলোকিত মানুষ হিসেবে দেখতে চাই। এই স্বপ্ন থেকেই শ্রদ্ধেয় বিভা সাংমা স্বপ্ন দেখেছিলেন যে জানিরা যেন আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুখপাত্র হিসেবে সেখানকার কবি, লেখক, সাহিত্যিকদের এবং গবেষকদের একটি বড় পৃষ্ঠপোষক ছিলেন তিনি, এবং তার হাত ধরেই জানিরা প্রকাশিত হয়েছে। আমাদের জানিরা এই জন্যই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে চাই, যেখানে জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে গবেষণাধর্মী কাজ হয়। আমাদের প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ হয়। সেই কাজ করতে গিয়ে আসলে বুক রেফারেন্স দরকার হয়। হ্যাঁ, সেই বুক রেফারেন্স হিসেবে আমাদের জানিরা একটি বড় ভূমিকা রাখছে। এই কারণে যারা আমাদের গারো সমাজ সংস্কৃতি নিয়ে কাজ করতে চান তারা জানিরার রেফারেন্স দেন এবং জানিরার বইয়ের রেফারেন্স দিয়ে তারা নতুন নতুন গ্রন্থ রচনা করছেন, নতুন নতুন মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে লিখছেন। সেক্ষেত্রে এবং যারা শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা গবেষণা করছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের কাছেও জানিরা একটি বড় একটি গবেষণার মাধ্যম এবং তাদের সহায়ক গ্রন্থ হিসেবে এটি কাজ করছে। জানিরা পড়লে সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে তারা, এবং তারা কোনো কিছু গবেষণার কাজ করতে গেলে, বিশেষ করে তারা একটা প্রবন্ধ লিখতে যাবে, সেখানে গারো সংস্কৃতি নিয়ে, হাজং সংস্কৃতি নিয়ে, সেখানে জানিরা সহযোগিতা নিচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি জানিরা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রকাশনা। এই প্রকাশনাকে আমি বিশেষ করে আগামী দিনে আরও বড় পরিসরে, আরও আধুনিকায়ন করব জানিরার, যেখানে জানিরা শুধু আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, তারা এখানে লিখবেন, তারা আমাদের জানিরাতে লেখা দেবেন। জানিরা আরও সমৃদ্ধ হবে। জানিরার মধ্য দিয়েই আমাদের আগামী দিনে মূল ধারার যে সংস্কৃতির সাথে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির একটি মেলবন্ধন তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। আর মাটির সুবাস সম্পর্কে একটু বলি। মাটির সুবাস আসলে একটি সংস্কৃতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহিত্য সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক। আজকে আমরা এমন একটি বাংলাদেশে উন্নীত হয়েছি যে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে, যার পুরো কৃতিত্ব এবং যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশরত্ন শেখ হাসিনা, এবং আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যেতে চাই আরও সামনে। এবং মাটির সুবাস নিয়ে একটু কথা বলি। মাটির সুবাস একটি সাহিত্য নির্ভর এবং সাহিত্য বিষয়ক একটি পত্রিকা। এই মাটির সুবাস আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লেখকসহ বাংলাদেশের যে কোনো ধারার লেখক এখানে অবাধে লেখা, তাদের লেখার সুযোগ আছে, আমরা প্রকাশ করব। যাদের লেখা আমাদের সেখানে কমিটি করে দিয়েছে, আমি প্রকাশনা কমিটি রয়েছে, সেখানে লেখা যে কেউ পাঠাতে পারেন। লেখা যদি আমাদের কমিটি সেটি যদি নির্বাচিত করে, আমরা লেখকদের সম্মাননাও দেই। আমাদের এই সম্মাননার বিষয়টিও আমরা সেখানে সুনির্দিষ্ট করে দিয়েছি। যারা লেখক হিসেবে লেখা দিতে চান তারা অবাধে এবং লেখা দিতে পারেন, সবার জন্য উন্মুক্ত। যেই লেখাগুলো আমরা নির্বাচিত হবে সেই লেখাগুলো প্রকাশিত হবে এবং লেখকদেরও আমরা সম্মানিত করব। এবং সেখানে আরেকটি কথা বলি, মাটির সুবাস
নামের সাথে একটি আমাদের আসলে বিশেষ করে বিরিশিটি নামটি এত সুন্দর, যেখানে টঙ্ক আন্দোলন, আমাদের এই যে সুসং রাজবংশ, যেখানে জমিদার প্রথা উচ্ছেদ, এই যে হাতিবেগার আন্দোলন, কৃষক আন্দোলনের পূর্ণভূমি, একটা মাটির গন্ধ পাওয়া যায়। বিরিশিটি কথাটি আসলেই যে একটা মাটির গন্ধ পাওয়া যায়, যে মাটিতে আমাদের টঙ্ক আন্দোলন হয়েছিল, হাতিবেগার আন্দোলন হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, হাজং মাতা রাশিমণির একটি গৌরব উজ্জ্বল সেখানে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। এই সব কিছু মিলিয়ে সুমেশ্বরী নদী, আমাদের কাদা মাটির যে একটা গারো পাহাড়ের যে একটা কাদা মাটির যে একটি গন্ধ, সেখানেই সব কিছু মিলিয়ে একটি মাটির সুবাস পাওয়া যায়। এই মাটির সুবাসটি নামটি আমার এত বেশি পছন্দ এবং খুব ভালো লেগেছে, যেখানে আমাদের কবি রফিক আজাদ এই কালচারাল একাডেমিতে দীর্ঘ 6 বছর তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। তার আজকের এই দিনে কবি রফিক আজাদ আমাদের দ্রোহের কবি, আমাদের ভালোবাসার কবি, প্রেমের কবি, আজকে তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, এইটি একটি বিখ্যাত কবিতা। আমি আমার ইন্টারমিডিয়েটেও আমরা কবি রফিক আজাদের কবিতা পড়েছি, পাঠ্য ছিল আমার কৈশোর এই কবিতাটি। শুধু তাই নয়, কবি রফিক আজাদ আমাদের শ্রদ্ধেয় অগ্রজ কবি, আমি মনে করি একজন কিংবদন্তি কবি, বাংলা সাহিত্যের আধুনিক কবি। তার সেই বিরিশিরি কালচারাল একাডেমিতে যখন তাকে সরকার নিয়োগ দেন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নের জন্য, তখন তিনি বলছিলেন, এই নিষ্ঠুর নির্বাসনে এসে উনি ভেবেছিলেন গারো পাহাড়ে এসে সেই আধুনিকতা, আমাদের যে বাঙালি যে একটা সংস্কৃতি, ঢাকার যে একটি বড় বিশেষ করে এই যে ব্যস্ত শহর ছেড়ে তিনি সেই গ্রামের বিরিশিটি কালচারাল একাডেমিতে চলে গেলেন। তখন তিনি লিখেছিলেন যে এই নিষ্ঠুর নির্বাসনে তিনি ভালো ছিল না, হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, সব কিছু মিলিয়ে আসলে তখন তিনি ভেবেছিলেন যে হয়তোবা আমি নির্বাসনে এসে গেছি। কিন্তু সেখানে যখন তিনি ধীরে ধীরে আমাদের গারো সংস্কৃতির সাথে মিশে গেলেন, যখন হাজং সংস্কৃতির সাথে মিশে গেলেন, সেখানকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে মিশে গেলেন, তখন তার ভালো লাগা তৈরি হয়, তখন সেখানকার মানুষকে তিনি ভালোবেসে ফেলেন। এবং তখন তিনি লিখেছিলেন, আজ আমি বাঙালি ভুইল্লা গিয়া কবি রফিক মারাক। হ্যাঁ, তিনি কিন্তু সেখানে পরিচয় দিয়েছিলেন যে আমি একজন মারাক, অর্থাৎ গারো সম্প্রদায়ের মানুষ হিসেবে নিজেকে আখ্যায়িত করেছিলেন এবং তিনি সেটা পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। হ্যাঁ, এবং কবি রফিক মারাক এই শব্দটি আমার খুব ভালো লেগেছে, যে তিনি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং তাদের জীবনধারার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি নিজেদেরকে আমাদের মানুষ হিসেবে উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি আমাদের মানুষ মনে করতেন। এই জায়গাটি আসলে একটি চেতনার জায়গা। এই জায়গাটি পরিকল্পনাটা বলেন, মানে আপনি যে আসছেন ইয়াং, হ্যাঁ, এনার্জেটিক একজন তরুণ নেতা হিসেবে আসছেন, পরিচালক হিসেবে আসছেন আপনি, হ্যাঁ, এখন আপনার পরিকল্পনাটা কি? এই বিরিশিরি যে কালচারাল যে একাডেমি, এইটাকে আপনার আরও অদূর ভবিষ্যতে কতদূর মানে কার্যক্রমটা মানে নিয়ে যাওয়ার, যে সে আগের মতো যেন না হয় যে বছর 2-4 চলে যায় কিন্তু জানিরা প্রকাশ হচ্ছে না, কিংবা উন্নয়নের যে বিষয়গুলি থাকে, হ্যাঁ, নানা বিষয় আছে, এই বিষয়টা একটু যদি বলেন, যে পরিকল্পনাটা মানে আমাদের জন্য, পাঠকদের জন্য একটু বলেন আপনার একাডেমিকে নিয়ে স্বপ্ন পরিকল্পনা। আচ্ছা, আসলে পরিকল্পনা, এ ম্যান ইজ অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিম। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি মনে করি, স্বপ্ন দেখি এবং স্বপ্নের প্রতিফলনের জন্য আমি কাজ করি। আমাদের বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি নিরন্তর কাজ করছেন আমাদের সাংস্কৃতিক উন্নয়নের জন্য। এই করোনাকালীন সময়েও তিনি সারা বাংলাদেশ আমাদের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে, তিনি সশরীরে সেখানে গিয়েছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, তাদের চাওয়া পাওয়ার কথা শুনেছেন, তাদের সম্ভাবনার দিকটিও তিনি দেখেছেন। এই যে সংস্কৃতির সাথে তিনি মিশে গিয়েছেন এবং বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী তার বহুমুখী কর্মকাণ্ড, আমি মনে করি আমাদের সাংস্কৃতিক
যে কেন্দ্রগুলো রয়েছে আমাদের বীরশ্রী কালচারাল একাডেমি এবং 7টি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক কেন্দ্রগুলো রয়েছে, একাডেমিগুলো রয়েছে, তার যে গঠনমূলক এবং তার যে পরিশ্রম, আমি তাকে আমাদের বীরশ্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি কিছুদিন আগেও আমাদের বীরশ্রী কালচারাল একাডেমিতে উনি পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানে আমাদের পরিকল্পনার কথা শুনেছেন, আমাদের সমস্যার কথা শুনেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বীরশ্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির সাংস্কৃতিক উন্নয়নের জন্য যা যা করা দরকার তিনি সব কিছু করবেন। আমি আশাবাদী বর্তমান সরকারের সুদক্ষ এবং একজন ডাইনামিক মাননীয় প্রতিমন্ত্রী, তার নেতৃত্বে আমাদের বীরশ্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি একটি আধুনিক এবং দৃষ্টি নন্দিত এবং সবচেয়ে সুন্দর একটি একাডেমি হিসেবে আমরা তার নেতৃত্বে আমাদের একাডেমিকে সাজাতে পারবো, এই বিশ্বাসটুকু আমি রাখি। আর আমার ব্যক্তিগত পরিকল্পনার কথাটি যেটি বলতে হয় যে একাডেমির জন্যে আসলে আমাদের সময় 2 বছরের জন্যে নির্ধারণ করা হয়েছে যে এখানে বীরশ্রী কালচারাল একাডেমির পরিচালকের পদটি 2 বছরের জন্য। আসলে 2 বছরে অনেক বেশি পরিকল্পনা, সব কিছু পরিকল্পনা সমাপ্ত কিংবা এটাকে শেষ করে যাওয়াও আসলে অনেক কঠিন বিষয়। তারপরে আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ, এই কারণেই বড় চ্যালেঞ্জ, একজন তরুণ হিসেবে যে কাজগুলো না করলেই নয়, যে কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাজগুলো করা সবচেয়ে জরুরি, সেই কাজগুলো করতে চাই। 2 বছরের পরিকল্পনা নিয়েছি। সেখানে প্রথমত আমি যে জায়গাটি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে প্রকাশনা। কারণ আমাদের প্রকাশনার বিষয়টি মানে সাংস্কৃতিক থেকে যদি চিন্তা করি, প্রকাশনাটি গুরুত্ব দিচ্ছে এই কারণে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তার গারোদের সমাজ সংস্কৃতি, হাজংদের সমাজ সংস্কৃতি, আমাদের কোচদের সমাজ সংস্কৃতি, ডালুদের সমাজ সংস্কৃতি, বানাইদের সমাজ সংস্কৃতি, হদিদের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানার জন্যে একটি গ্রন্থ, একটি বই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমি হয়তো 2 বছর থাকবো এখানে, 2 বছর পরে আমি থাকবো না, কিন্তু পরবর্তী যিনি আসবেন কিংবা পরবর্তী প্রজন্ম আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, হ্যাঁ, তারা জানতে পারবে, যে জানিরা পরে জানতে পারবে যে জানিরা আমাদের সংস্কৃতি সম্পর্কে, আমাদের বিলীয়মান হাজং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, গারো সংস্কৃতি সম্পর্কে জানতে, অন্যান্য সংস্কৃতি সম্পর্কে তারা জানতে পারবে। সেই ক্ষেত্রে এই যে প্রকাশনাগুলো মাটির সুবাস এবং জানিরা, এটিকে একটি বড় পরিসরে আমি কাজ করতে চাই, নিয়ে যেতে চাই, এটি একটা বড় কথা। আর সংস্কৃতির যে বিষয়গুলো, বিশেষ করে সঙ্গীত, যে কথাটি না বললেই নয়, আমাদের গারো ভাষার সঙ্গীত, গান, হাজং ভাষার গান, এটিকে আমরা এখন বাংলার পাশাপাশি এই যে আমাদের ভাষায় অনুবাদ করে গানগুলো আমরা করছি। আমি আসার পর বেশ কিছু গানে হাত দিয়েছি, কাজ করছি। আপনি তো আসলে বলা যায় যে আদিবাসীদের মধ্যে আপনি কিন্তু একজন সেলিব্রিটি গীতিকার বলা যায়, এবং আপনি অনেক গান আছে আপনার যে জাতীয় পর্যায়ে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যে গানগুলি, সেই গানগুলি ছাড়াও অন্যান্য গানগুলি আসলে আমরা শুনেছি এর আগেও। যে আপনি অবশ্যই সেই বিষয়গুলি নিয়ে বলবেন, আপনার গান নিয়ে। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত থেকে উঠে আসা একজন সুজন হাজং কি করে একদম সেলিব্রিটি হয়ে গেলে, মানে পরিশ্রম কিরকম করতে হয়েছে, কিভাবে আজকে সুজন হাজংকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। স্ক্যাটার্ড অবস্থায় বলার চেয়ে আমি মনে করি সুশৃঙ্খলভাবে বলাটা আরও বেশি সুন্দর হবে। ধন্যবাদ মিস্টার মিঠুন রাকসাম, তিনি আমাকে বলেছেন যে আমার গানের, বিশেষ করে যে গানগুলো এই যাবৎ প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলার জন্যে। আসলে দেশপ্রেম আমাকে খুব বেশি টানে, যেহেতু আমি 71 দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে আলোড়ন সৃষ্টিকারী একটি বিস্ময়কর ঘটনা, যেখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো মুক্তিযুদ্ধ নিয়ে আমার আলাদা একটি অনুভূতির জায়গা আছে।
আলাদা একটি ভালোবাসার জায়গা আছে, একটি চেতনার জায়গা আছে। তো সেখানে আমার লেখা গান, বিশেষ করে আমি যদি শুরু করতে চাই, সেখানে দেশ প্রেমের গান। প্রথম আমি আসলে আমার দেশাত্মবোধক গান লিখি, দেশকে ভালোবেসে গান লিখি। সেখানে আজকে একটি কথা বলতেই হয়, আমাদের 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা সারা পৃথিবীব্যাপী পালন করছে 21শে ফেব্রুয়ারিকে। আজকে 21শে ফেব্রুয়ারি যেই দিনটি আমরা সারা পৃথিবীব্যাপী উদযাপিত হয়, সারা পৃথিবীব্যাপী উদযাপন করি, তার রূপকার হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের ভাষা সৈনিক রফিকুল ইসলাম, যিনি কানাডার ভ্যানকুভার শহরে বসবাস করতেন। তিনি প্রথম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানকে চিঠি লিখেছিলেন যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির জন্যে। তো তার হাত ধরেই পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে এবং দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজকে আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আজকে এই দিনে আমি আমাদের 21শের চেতনার যিনি একজন মহান মানুষ আমি মনে করি, 21শের চেতনার যিনি একজন মহান পুরুষ, তিনি রফিকুল ইসলাম, তাকে স্মরণ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি তার অবদানের জন্যে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় যে সম্মানটা তিনি তাকে দিয়েছেন, স্বাধীনতা পদক দিয়েছেন মরণোত্তর রফিকুল ইসলামকে। এবং আমাদের ভ্যানকুভার কানাডার যিনি দুজন বাঙালি, রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, দুজনকে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। এই জন্য বর্তমান সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেখানে আমি একটি গান লিখেছিলাম, আমায় যদি না পাও খুঁজে খুঁজো 21শে, আমায় যদি না পাও খুঁজে খুঁজো 71-এ, কোথাও যদি কেউ না থাকে থাকবো একা দাঁড়িয়ে, আমার সোনার বাংলা মাকে বুকে জড়িয়ে। এই গানটি লিখেছিলাম আমাদের শ্রদ্ধেয় ভাষা সৈনিক রফিকুল ইসলামকে নিয়ে, তিনি আজ নেই। এই গানটি সুর করেছিলেন আমাদের গারো ভাষার, বিশেষ করে গারো সম্প্রদায়ের আরেকজন তরুণ একজন সুরকার এবং কণ্ঠশিল্পী জাদুরিছিল সুরটি করেছিলেন এই গানের। এবং গানটি গেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ। অসাধারণ গানটি গেয়েছেন। গানটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এবং আরেকটি কথা বলতে চাই, এই কারণে এই গানটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক ভাষায় অনুবাদ করে এটি গাওয়ানোর ব্যবস্থা করছি। এই তো গতকাল আমাদের আরেকজন গারো ভাষার একজন তরুণ, একজন উদীয়মান তরুণ গীতিকার বলে সুরকার এবং ডোনাল্ড হাউইর কথা আমি এই কারণে বিশেষভাবে বলতে চাই। এই গানটি ডোনাল্ড হাউই তিনি কণ্ঠ দিয়েছেন গারো ভাষায়। খুব অসাধারণ লাগলো। যে আমি মনে করি এই যে আমাদের দেশের গান, ভাষার গানগুলো যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়, হ্যাঁ, সেটি আমাদের যেমন নিজস্ব ভাষাকেও বাঁচিয়ে রাখা যায়, এই গানের মধ্য দিয়ে আমাদের গারো ভাষাটা আরও টিকে থাকলো এবং আমাদের যে মেধাবী ট্যালেন্ট বের হয়ে আসবে। হ্যাঁ, যে ডোনাল্ড হাউই যে কণ্ঠ দিয়েছেন অনুবাদ করে এই গানটি, খুব পরিশ্রম হয়েছে। আসলে আমাদের অনুবাদ করতে গেলে আমাদের বর্ণমালা তো আসলে অনেক ভাষারই বর্ণমালা নেই, আর অনেক ভাষা আমাদের শব্দ
হ্যাঁ, আমাদের ভাষারও তো এত শব্দ নেই, কারণ হারিয়ে যাচ্ছে দিন দিন আমাদের যে ভাষা হারিয়ে যাচ্ছে, অনেক শব্দগুলো হারিয়ে যাচ্ছে। যারা পুরনো মানুষ, যাদের বয়স 100 বছর, আজকে তারাও হারিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে যে আমরা আমি বিশেষ করে একটা উদ্যোগ নিচ্ছি যে গারো ভাষার অভিধান এবং হাজং ভাষার অভিধান, এইগুলো যদি আমরা এখন যারা 100 বছর কাছাকাছি, কিংবা এই যে যারা এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমার হলো শুরু, তোমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। তো এইখানে হলো আজকে যারা আমাদের যারা নতুন প্রজন্ম যারা শুরু হবে, যারা শুরু করবেন আর যারা চলে যাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু করে রাখা উচিত। আমি মনে করি তাদের কাছ থেকে যদি 10টি শব্দ আমরা পাই, সংগ্রহ করতে পারি, যে গারো ভাষার একজন যিনি যার বয়স 100 বছর 90 বছর, তার কাছ থেকে যদি 10টি শব্দ আমরা লিখে রাখতে পারি, যেগুলো আসলে আমাদের চর্চা হয় না কিংবা বলা হয় না, এরকম কিছু শব্দ, এরকম করে যদি আমরা তাদের কাছ থেকে রাখতে পারি একটি ডকুমেন্টস হিসেবে, দলিল হিসেবে, সেটি আমরা পরবর্তী প্রজন্ম যারা সাহিত্য চর্চা করবে, গারো ভাষার যারা হাজং ভাষার সাহিত্য চর্চা করবে, হ্যাঁ, তাদের জন্য এটি খুব কাজে লাগবে। সেক্ষেত্রে এটি সংরক্ষণের ব্যবস্থা করছি আমাদের একাডেমির পক্ষ থেকেই, যে ভাষা সংরক্ষণের জন্যে বিশেষ করে অনুবাদ এবং অভিধান দুটো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনুবাদের কাজটা আমি করতে চাই। সেটা করতে পারেন আপনার গারো ভাষার অভিধান, হাজং ভাষার অভিধান হতে পারে। আমি এই কথাটি মনে করতে চাই, মিস্টার মিঠুন রাখসাম, যে কথাটি মনে করতে চাই, আমাদের শ্রদ্ধেয় কবি হাবিবুল্লাহ সিরাজি, উনি আজকে নেই, তার সাথে আমার কথা হয়েছিল বাংলা একাডেমির মহাপরিচালক যখন উনি ছিলেন। আমি বলেছিলাম যে আমাদের ভাষার অভিধান তৈরির ব্যাপারে বাংলা একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেছিলেন যে সুজন, আমি কাজটি করতে চাই, তুমি কাজ শুরু করো, যে অভিধান তৈরির ব্যাপারটি আমি বাংলা একাডেমির পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং অভিধান তৈরি করার যা যা দরকার সব কিছুই আমি ব্যবস্থা নেব। কিন্তু আসলে আমরা খুবই ব্যথিত, দুঃখিত এবং খুবই কী বলবো, মর্মাহত যে তাকে হারিয়েছি। তার সাথে আমার কাজ করার কথা ছিল, বিশেষ করে ভাষা নিয়ে কাজ করার কথা ছিল, অভিধান তৈরির ব্যাপারে কাজ করার কথা ছিল, সেটি আসলে হয়ে ওঠেনি। আমি মনে করি পরবর্তী যিনি বাংলা একাডেমির মহাপরিচালক হবেন, তিনিও আশা করি কবি হাবিবুল্লাহ সিরাজি তার অসমাপ্ত কাজগুলি তিনি এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের জাতীয় কবিতা পরিষদের সাবেক প্রাক্তন সভাপতি ছিলেন কবি হাবিবুল্লাহ সিরাজি, একজন বরেণ্য একজন কবি। তার রেখে যাওয়া কাজ পরবর্তী যিনি বাংলা একাডেমির মহাপরিচালক হবেন, তিনি তার কাজগুলো সম্পন্ন করবেন। এবং আমাদের বিশেষ করে এই ভাষা অনুবাদ সহ বাংলা একাডেমি থেকে যে অভিধান তৈরির ব্যাপারটিও আমরা পরবর্তীতে যিনি আসবেন, তিনি হয়তোবা দায়িত্বশীল জায়গা থেকে কাজ করবেন। এবং আমি আমার একাডেমির পক্ষ থেকে যেটা করতে পারি, বিদেশি কালচারাল একাডেমির পক্ষ থেকে যেহেতু প্রকাশনা, এটি পরবর্তী আমাদের যে মিটিং হবে সেখানেও অভিধান তৈরির বিষয়টি নতুন বাজেটে আনার চেষ্টা করব, যেন আলাদা একটি বাজেট হয়, যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ভাষার অভিধান তৈরির বিষয়ে আশা করি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে এই ব্যাপারে মাননীয় মন্ত্রী অবশ্যই সহযোগিতা করবেন। এবং আমরা আদিবাসী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার জন্যে, তাদের ভাষা সংরক্ষণের জন্যে এই কাজটি করতে পারব। তাহলে আপনার এই যে আর সঙ্গীতের বিষয়টি যেটি না বললেই নয়, আমি যেটা আগে প্রশ্ন করেছিলাম যে সঙ্গীতটার বিষয়ে একটু বলি। আসলে আমি যদিও আমার ভাষার গান দিয়ে শুরু করেছিলাম, আমার গানের ক্যারিয়ার, আমার গানের লেখার যে ক্যারিয়ারটি ভাষার গান দিয়ে, তারপর আবার আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যে একজন তরুণ হিসেবে আমি সার্কভুক্ত 6টি দেশের 8জন শিল্পীকে নিয়ে একটি অ্যালবাম তৈরির কাজটি করি। আদিবাসী হিসেবে, আদিবাসী একজন ছেলে, হ্যাঁ, সেখানে
সেখানে 6টি দেশ, বাংলাদেশ থেকে আমার লেখা গানে, বঙ্গবন্ধুর গানে কণ্ঠ দিয়েছিলেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী। বঙ্গবন্ধুকে নিয়ে যে গানটি লিখেছিলাম, সুর করেছিলেন জাদু রিচিল, সঙ্গীত আয়োজন করেছিলেন সুমন কল্যাণ। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা, অনুভূতির জায়গা এটা যে আমার লেখা গানটি সুবীর নন্দীর, আমাদের শ্রদ্ধেয় সুবীর নন্দীর গাওয়া শেষ গান ছিল জীবনের। এরপরে আর তিনি কোনো গান গাইতে পারেননি, উনি না ফেরার দেশে চলে গেলেন। গানটি গিয়ে উনি আবেগ আপ্লুত হয়েছিলেন এবং অশ্রুসিক্ত মানে হতে দেখেছি আমি গানটি গাওয়ার পরে। কারণ সেই গানটি আমাদের 32 নম্বর শিরোনামে গানটি ছিল। 32 নম্বর যে বাড়িটি, যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, বঙ্গবন্ধুর জীবনের অনেক স্মৃতি 32 নম্বর বাড়িটিতে। সেখানে তার বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমা, বঙ্গবন্ধুর ইজি চেয়ার, আমাদের শেখ রাসেলের সেই দুর্লভ যে ছবি, সব কিছু মিলিয়ে যে আমাদের চেতনার জায়গায় যে বঙ্গবন্ধুর যেই বাড়িটি, সেই বাড়িটিকে নিয়ে লেখা যে গানটি গিয়ে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী, বরেণ্য সঙ্গীত শিল্পী, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, বাংলা গানের রাজপুত্র আমাদের সুবীর নন্দী, তিনি গানটিকে আবেগ আপ্লুত হয়েছিলেন। এবং গানটি সেটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল, যদিও সেটি অ্যালবামে প্রকাশ হবে, কিন্তু তার প্রতি শ্রদ্ধা রেখে গানটি আমরা আগেই প্রকাশ করি। তো আজকের দিনে তাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি বাংলাদেশের শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, শ্রদ্ধেয় ফাহমিদা নবী, এরা আমার দেশের গানে কণ্ঠ দেন। প্রিয়াঙ্কা গোপ আমার লেখা দেশের গানে কণ্ঠ দেন। এবং নতুন প্রজন্মের, যার কথা না বললেই নয়, নতুন প্রজন্মের অনেকেই আমার গানে লুইপা, ক্লোজ আপ যে তারকা সঙ্গীত শিল্পী, লুইপা, কিশোর, সাব্বির, মুহিন, পুলক, আমাদের আরও অনেকেই, অবন্তী স্মৃতির কথা বলি আমি, অবন্তী স্মৃতির কথাটা না বললেই নয়। অবন্তী স্মৃতির গানটি এই জন্য বিশেষভাবে বলতে হয়, অবন্তী স্মৃতি যে গানটি গিয়েছিলেন সেটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আমার লেখা গানটি ছিল। সেটি এবার আমাদের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে 10 দিনব্যাপী যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানটি হয়েছিল, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে 5টি মৌলিক গান সিলেক্ট হয়েছিল। সেই 5টি মৌলিক গানের মধ্যে আমার লেখা গানটি অবন্তী স্মৃতি গিয়েছিলেন। সেখানে আমাদের কুমার বিশ্বজিৎ, আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ গান ছিল, আমাদের শ্রদ্ধেয় নকিব খান তার গান ছিল, সামিনা চৌধুরী গান ছিল, এবং এআর রহমানের খানের গান ছিল। এরপর আমার গানটিও ছিল। আমি গর্বিত যে আমাদের রাষ্ট্রীয় যে অনুষ্ঠান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমার লেখা অবন্তী স্মৃতির গানটি রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত হয়েছে এবার। এই গানটি অনেক বড় পাওয়া আমাদের জন্য, অবশ্যই বড় পাওয়া একজন আদিবাসী হিসেবে আমরা গর্ব। তারপর সুস্মিতা সাহাও দেশের গান গিয়েছেন আমার চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ। বলতেছি যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যে কলকাতার যে শিল্পী আপনার গানটা গিয়েছেন শুভমিতা, হ্যাঁ এই গানটি আমি আসছি। আমি পুলকের কথা বলতে চাই, সুস্মিতা সাহার কথা বলতে চাই, যারা আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। আমাদের জাদুরি ছিল আমার একটি দেশের গানের কণ্ঠ দিয়েছেন, জাদুরি ছিল। আমাদের সুমন কল্যাণ একজন সঙ্গীত পরিচালক, খুবই একজন বড় মাপের, আমি মনে করি বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশে সঙ্গীত পরিচালনা যিনি করেছিলেন এবং করেছেন তিনি হচ্ছেন সুমন কল্যাণদা। আমার অধিকাংশ গান সুমন কল্যাণদার মিউজিক করা, এবং সেখানে সুমন কল্যাণদা আমার একটি গান গিয়েছেন শেখ রাসেলকে নিয়ে, খুবই একটি চমৎকার গান, তারই সুর করা, আমার লেখা এবং তারই গাওয়া। সুমন কল্যাণদাকেও আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুমন কল্যাণদার সাথে আরও অনেক কাজ আমার বাকি, অনেক কাজ করছি একসাথে। পাশাপাশি দেশের বাইরে যে শিল্পীরা আমার গান গেয়েছেন তাদের কথা না বললেই নয়। তাদের মধ্যে বাংলা গানের কিংবদন্তি, জীবনমুখী বাংলা গানের কিংবদন্তি আমাদের নচিকাতা
নচিকেতা আমার একটি লেখা গান গেয়েছেন, সেটি এখনও প্রকাশিত হয়নি, প্রকাশ করিনি। এটি অ্যালবামে প্রকাশ হওয়ার কথা। আসলে করোনাকালীন সময়ে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক কাজ থামিয়ে দিয়েছে। শুধু শিল্প সাহিত্য সংস্কৃতি না, আমাদের জনজীবনের যে একটা চলমান গতি ছিল সেটা থামিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের করোনা মহামারীটা সারা বিশ্বে একটু স্তব্ধ করে দিয়েছে বলা যায় অনেকটা। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী নচিকেতাদার আসার কথা ছিল, গানটি গাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা কোভিডের কারণেই তাকে আনাও হয়নি, গানটি সেইভাবে আসলে পরিবেশিত হয়নি। গানটি অ্যালবামের জন্য রেখেছি। পাশাপাশি শুভমিতাদি, মানে যার কথা না বললেই নয়, শুভমিতাদি একজন শুধু বাংলাদেশের নয়, আমাদের যেমন নচিকেতাদা বাঙালির কাছে, বাংলা ভাষাভাষী পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে, বাংলা গানের কাছে একটি জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তেমনি শুভমিতাদি ব্যানার্জি, সেও দুই বাংলায় জনপ্রিয়, তার অনেক জনপ্রিয় গান রয়েছে। শুভমিতাদিও আমার বঙ্গবন্ধুকে নিয়ে গানটি গেয়েছেন, যেটি যুবলীগের কংগ্রেসে সেটি উদ্বোধন করা হয়েছিল, যুবলীগের কংগ্রেসে উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশিত হয়েছিল শুভমিতাদির গানটি। সেটার আমাদের শ্রদ্ধেয় সেই কংগ্রেসের যিনি আহ্বায়ক ছিলেন চয়ন ইসলাম, উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন সুরকারও, একজন সঙ্গীত শিল্পী। উনি সঙ্গীত নিয়ে ওনার অনেকগুলো কাজ করেছেন, তাকেও ধন্যবাদ জানাই। এবং শুভমিতাদির গানটি বিশেষ করে খুবই মিষ্টি একটি গান। দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাংচিল উড়ে যায়, দেখো তোমার জন্যে রং তুলিতে কত শিশু ছবি এঁকে যায়, টুঙ্গি পাড়ার সেই মেঠো পথ ধরে সবুজের বুক চিরে আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে। এটি একটি অসাধারণ গান, শুভমিতাদি অসাধারণভাবে গিয়েছেন গানটি। এই গানটি অনুবাদ করছি, এই গানটিও অনুবাদের কাজ চলছে। সমার্শন আমাদের, তিনি এটা অনুবাদ করে গানটি ইতিমধ্যে গানের কাজটা করছেন। এবং অনেক গান, বিশেষ করে আমার লেখা যে গানগুলো বাংলা ভাষায় যে গানগুলো লেখা হয়েছে, সেই গানগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক ভাষায় অনুবাদ করে একটু বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নিচ্ছি এবং কাজ করছি। যদিও সেটি ব্যক্তিগত অর্থায়নে আমি করেছিলাম, সেখানে আসলে ব্যক্তিগত অর্থায়নে এত বড় একটি প্রজেক্টের কাজ করা অনেক কঠিন। হ্যাঁ, আমার অনেক ব্যক্তিগতভাবে করতে গিয়ে সময় লেগেছে, অনেক শ্রম দিতে হয়েছে, কারণ একটি গানের পেছনে যেমন শ্রমের ব্যাপার রয়েছে, অর্থের ব্যাপার রয়েছে। গানের অনেকগুলো কাজ করতে গিয়ে ব্যক্তিগত অর্থায়নে করেছে বঙ্গবন্ধুর গানটি। এটি আমার চেতনার জায়গা থেকে করেছি। আসলে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণটি আমাদের এখনও উদ্বুদ্ধ করে, যে মনে হয় যে এখনও মুক্তিযুদ্ধে আমরা নতুন প্রজন্ম ঝাঁপিয়ে পড়ি। তার 7ই মার্চের ভাষণ যখন শুনি, আর যদি একটি গুলি চলে, এই যে শব্দটি, আর যদি আমার বাংলার মানুষকে হত্যা করা হয়, এই যে একটি প্রতিবাদের জায়গা, আমাদের স্বাধীনতার স্বপ্নের বীজ তিনি বপন করেছিলেন। সেই জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে সার্কভুক্ত 6টি দেশের 8জন শিল্পীকে নিয়ে আমার অ্যালবামের কাজটি করেছি। আশা করি আমরা যদি করোনাকালীন এই সংকট কাটিয়ে উঠতে পারি, তাহলে অচিরেই আমার এই গানের যে অ্যালবামের নাম হচ্ছে বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির, এই বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির অ্যালবামটি আমরা প্রকাশ করব। আশা করি এটি একটি নতুন সংযোজন হবে। বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় একটি আর্কাইভ, যেখানে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার শিল্পীরা কণ্ঠ দিয়েছেন, এটি একটি বড় জায়গা আমি মনে করি। শুধু বাঙালি শিল্পীরাই নয়, যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে যে অন্যান্য সার্কভুক্ত দেশের শিল্পীরা গিয়েছেন, তারাও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। এটি একটি বড় চেতনা জায়গা। এই চেতনা জায়গাটি আমি ধারণ করেছি এই কারণে যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর
যে চেতনা, বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে যে দর্শন, সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্যে, নতুন প্রজন্মের মনে প্রথিত করবার জন্যে সেই প্রয়াস থেকে আমার এই অ্যালবামটি করা। আশা করি অ্যালবামটি প্রকাশিত হলে সবারই ভালো লাগবে এবং সবাই বঙ্গবন্ধুর প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবে, বঙ্গবন্ধুর সম্পর্কে আরও বেশি জানবে, বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি তরুণ প্রজন্ম কাজ করবে, গান লিখবে, কবিতা লিখবে, আমি সাহিত্য রচনা করবে। বঙ্গবন্ধুকে নিয়ে যে সাহিত্য ধারা তৈরি হয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধুকে নিয়ে যে সঙ্গীতের যে ধারা তৈরি হয়েছে বাংলাদেশে, সেই সঙ্গীতের ধারা আরও বেশি বেগবান হবে, আরও বেশি দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি এবং আমরা উপলব্ধি করি, আমরা আমাদের জাতির পিতা যে বঙ্গবন্ধু, হ্যাঁ, আমাদের যে মহান নায়ক, হ্যাঁ, মহান নেতা, তাদেরকে আমরা আসলে ধারণ করি, ওনাকে আমরা ধারণ করি আমাদের চেতনায়, আমরা অবশ্যই ওনাকে ধারণ করি। তো আমরা আসলে এখন আমরা শেষ করে দেবো কথা, কী বলে, আমরা শেষের দিকে এখন। আপনি একটু বলেন আপনার আমি আসলে আমি যেটা বলতে চাই যে আসলে আমি সকলের সহযোগিতা চাই। একজন তরুণ হিসেবে যে কাজটি আমি করতে চাচ্ছি, আমাদের বীরশ্রী কালচারাল একাডেমির সৌন্দর্য বর্ধন। বীরশ্রী কালচারাল একাডেমি যেহেতু আমাদের একটি পর্যটন এরিয়া হিসাবে প্রতিনিয়ত অনেক পর্যটনরা সেখানে আসে। কোভিডের কারণে এখন যেহেতু না আসলেও কোভিড যখন শুরু হয়নি এর আগে প্রতিদিন প্রচুর পর্যটকরা আসে, আমাদের বীরশ্রী কালচারাল একাডেমি পরিদর্শনে আসেন। তো আমি মনে করি বীরশ্রী কালচারাল একাডেমিকে আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বীরশ্রী কালচারাল একাডেমিকে বিশেষ করে আমাদের অনেক কিছুই আসলে সীমাবদ্ধতা রয়েছে। কম সময়ে এত বেশি কাজ করে শেষ করা আসলে অনেক কঠিন এবং একটি বড় চ্যালেঞ্জ। তো আমি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে সকলের সার্বিক সহযোগিতা চাই। বিশেষ করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার যে গান, যে নাচ মানে নৃত্য এবং তাদের যে বাদ্যযন্ত্র, আমরা বাদ্যযন্ত্রের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেখানে বাদ্যযন্ত্রের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সেখানে অডিও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছি, সেখানে রেকর্ডিং হচ্ছে। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষার পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এবং মানে শাস্ত্রীয় যে আমাদের যে বাদ্যযন্ত্রের যে বিষয়গুলো রয়েছে সেটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন জাতীয় উৎসবগুলো রয়েছে, বিশেষ করে 26শে মার্চ আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, পাশাপাশি নজরুল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, 21শে ফেব্রুয়ারি, আমাদের পহেলা বৈশাখ, সহ শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে প্রধান যে উৎসবগুলো, ওয়ানগালা, দেউলি, বিহু, বসন্ত বর্ত, এই যে এই উৎসবগুলো আমরা করছি, এটি খুবই, সেটা তো অবশ্যই আপনারা করছেন, কিন্তু তার সাথে আপনি একটা লেখক হিসেবে, কবি হিসেবে আমাদের আদিবাসীদের কবি লেখকদের জন্য কি আসলে আমি প্রথমত যে কাজটি করতে চাই, আমাদের ওখানে বঙ্গবন্ধু কর্নার রয়েছে, যেখানে নতুন করে কর্নার উদ্বোধন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী, এবং আমাদের মুক্তিযুদ্ধ কর্নার রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে লেখাগুলো রয়েছে আমাদের বিভিন্ন লেখকরা লিখছেন, সেখানে আমাদের সংরক্ষণ করা আছে। আমাদের সেখানে মিউজিয়াম আছে। আমি বিশেষ করে মিউজিয়ামটাকে আরও বেশি মিউজিয়ামের যে সংগ্রহশালাটাকে আরও বেশি বর্ধিত করতে চাচ্ছি, এই কারণে যে আসলে যেগুলো সংগ্রহ করা রয়েছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে মিউজিয়ামের যে আমাদের পুরনো শত বছরের যে, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্র, তাদের ব্যবহার্য যে অনেক জিনিসপত্র রয়েছে, তাদের পোশাক পরিচ্ছদ রয়েছে, অন্যান্য যে তাদের যাপিত জীবনে, তাদের সামগ্রিক জীবনে যে ব্যবহার্য যেসব জিনিসপত্রগুলো রয়েছে,
পুরনো তাদের সেই বিষয়গুলোকে আমরা ঐতিহ্যবাহী যে তাদের বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, তাদের যেমন মিলাম স্পি যেগুলোকে বলা হয়, আমাদের দামা, হ্যাঁ হ্যাঁ ফং আদরু, এই যে বিষয়গুলো সহ আমাদের ঐতিহ্যবাহী সংগ্রহশালা আরও বর্ধিত করার জন্যে, আরও বেশি সুন্দর করে এটিকে ডেকোরেটেড করার জন্যে আমাদের রুমটাকে আমরা আরও সুন্দর করে সাজাচ্ছি। আমাদের বাজেট আসলে স্বল্পতা রয়েছে। আমি মনে করি বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে এই যে সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী, এই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আন্তরিক এবং সংবেদনশীল প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমি মনে করি বাজেট আরও বেশি বাড়ানো উচিত। আমাদের যে বাজেট, সেই বাজেট দিয়ে আসলে এতগুলো কাজ একসাথে করা খুবই কঠিন এবং চ্যালেঞ্জ, এটি সম্ভব নয়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব এবং ওনার সুদৃষ্টি কামনা করছি যে তিনি আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কালচারাল যে সেন্টারগুলো রয়েছেন, যে একাডেমিগুলো রয়েছে, সেখানে বাজেটের বিষয়ে বাজেট যদি বাড়ানো হয় আমাদের কাজ করতে, আমরা আমাদের অনেকগুলো পরিকল্পনা আমরা শেষ করতে পারবো, কাজ করতে পারবো। এখন যদি বাজেটই আমাদের একেবারে মানে যথেষ্ট না হয়, বাজেট যদি অল্প হয়, কম হয়, তো অল্প বাজেটে আমরা আর কি কাজ করব? আমাদের বাজেট বাড়াতে হবে, একাডেমির বাজেট বাড়াতে হবে, তাহলেই আমরা সুন্দর করে আমাদের পরিকল্পনার যে কাজগুলো শেষ করতে পারবো। এখন দেখা গেল একটি অডিও ভিডিও রেকর্ডিং করতে অনেক টাকা লাগে, সেখানে আমাদের ড্রোন শট নিতে হয়, আমাদের শিল্পীদের পেমেন্ট আছে, এখানে মিক্স মাস্টারিং করতে হয়, সেখানে ভিডিও রেকর্ডিং করতে হয়, এগুলো কাজ কিন্তু অনেক ব্যয়বহুল। এখন আমাদের ডকুমেন্টারি ফিল্মের জন্য যে বাজেট রয়েছে, এই বাজেট খুবই মানে সীমিত বাজেট। এই সীমিত বাজেট দিয়ে ডকুমেন্টারি ফিল্ম করা আদৌ সম্ভব নয়। এখন সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন হাজং ভাষার ডকুমেন্টারি ফিল্ম যদি আমরা করতে চাই, রাশিমণিকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করব, সেখানে একটা বাজেট লাগবে, সেই বাজেটটা অবশ্যই যথার্থ হতে হবে। এখন গারো ভাষার, গারো সংস্কৃতি নিয়ে যদি আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম করতে চাই, সেটার জন্য বাজেট লাগবে। তো আমাদের এই বাজেট, এই জায়গা থেকে বাজেটটাকে বাড়ানো উচিত বলে আমি মনে করি। আমাদের যদি বিশেষ করে প্রকাশনা খাত যে রয়েছে, প্রকাশনার খাতে বাজেট আরও বেশি বাড়ানো দরকার। আমাদের বিশেষ করে যে অডিও ভিডিও যে রেকর্ডিং রয়েছে, যে গারো ভাষা, হাজং ভাষার যে গানগুলো রয়েছে, আমাদের ডকুমেন্টারি ফিল্মের যে জন্য যে বাজেট রয়েছে, সেই বাজেটটা পর্যাপ্ত নয়। এই বাজেটগুলো আগামী দিনে আরও বেশি বর্ধিত করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, তাদের সাহিত্য, তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে এই প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে বিসি কালচারাল একাডেমিতে বাজেট বরাদ্দ আরও বেশি বর্ধিত করা উচিত বলে আমি মনে করি। তো দাদা, আমরা আসলে শেষ করে দিতে চাই। হ্যাঁ, আমরা শেষ করে দিতে চাই। তো কি বলেন? হ্যাঁ, আমিও ধন্যবাদ জানাই। আসলে আজকে থক বিরিম আপনি শুধু নাচ গান এইসব করে অনেক কিছু করছেন, নাচ গানের জন্য, কিন্তু লেখক কবি সাহিত্যিকদের জন্য এইটা আমি একটু এই জায়গাটায় আসলে মানে বলাটা হয়ে ওঠেনি। লেখক তৈরির বিষয়টি আমি বলি, লেখক তৈরির বিষয়টি প্রকাশ করবেন, লেখকদের প্রবন্ধ সংগ্রহ প্রকাশ করবেন, আদিবাসী ধরেন হাজং সম্প্রদায়ের একজন লেখকের প্রবন্ধ সংগ্রহ করবেন, কিংবা গারো সম্প্রদায়ের লেখকের লেখা সংগ্রহ প্রকাশ করবেন। হ্যাঁ, আপনি একজন কবি হিসেবে আপনি কি দৃষ্টিতে দেখেন? কেবল সেখানে আমি বলতে চাই যে আপনাকে আমি খুব কাছে পেয়েছি এখন, তার জন্য আমি বলতে চাই, লাইভে বলতে চাই, আমি পাঠকদের উদ্দেশ্যে বলবো যে সুজন আদুনের কাছে আমি আসলে দাবি জানাতে চাই, যেমন বিরিশিরি কালচারাল একাডেমি যে প্রথম যে আমাদের কি ছিলেন, যে পরিচালক ছিলেন, প্রথম পরিচালক যে বিভা সাংমা, আমি দাবি জানাই, লাইভে দাবি জানাই, আমি এটা লাইভে দাবি জানাই যে দাবিটা হচ্ছে যে প্রথম যে পরিচালক বিভা সাংমার স্ট্যাচু কেন করেন না আপনারা? আপনি দেখেন, উনি কিন্তু প্রথম সে ৭৭ সাল থেকে। হ্যাঁ, এটা যদি আপনারা করতে পারেন, আমি মনে করি যে
আমি চাই একজন লেখক হিসেবে আমি চাই, বিভা শর্মা কিন্তু লেখিকা ছিলেন, গবেষক ছিলেন, উনি তো সভাপতি তো অবশ্যই, পরিচালক তো ছিলেনই, তো নিষ্ঠার সাথে তিনি পরিশ্রমের সাথে সেই কাজটা করেছেন। আপনার কাছে আমি দাবি জানাতে চাই যে এই কাজগুলি আপনারা স্মরণীয়, আমাদের লেখকদের স্মরণ করার জন্য, পরিচালকদের স্মরণ করার জন্য আপনারা একটা স্ট্যাচু করতে পারেন, অথচ কেউ কিন্তু এই পর্যন্ত করে নাই। আমি অনেক ধন্যবাদ, একটি সুন্দর প্রস্তাব, এটি আমার মাথায় ছিল এবং এখনও আছে। আমাদের প্রথম যে নারী একজন পরিচালক বিভা সাংমা একজন দূরদৃষ্টিসম্পন্ন একজন লেখক, গবেষক এবং একজন পরিচালক ছিলেন। আজকের এই একাডেমিতে উনি প্রথম পরিচালক হিসেবে উনি শুরুটা করেছিলেন একাডেমির অনেক কার্যক্রম। সেই জায়গা থেকে আমি যে কাজটি করতে চাচ্ছি যে বিভা সাংমা, শ্রদ্ধেয় বিভা সাংমা, তাকে এবং আমাদের যারা পূর্বের যে অনেক পরিচালকই এসেছেন আমাদের একাডেমিতে, বিশেষ করে কবি রফিক আজাদ, যার কথা না বললেই নয়, আমি রফিক আজাদ মঞ্চ নামে একটি মঞ্চ করতে চাই আমাদের ব্রিটিশ কালচারাল একাডেমিতে, কবি রফিক আজাদ মঞ্চ, যেটি আসলে তিনি বিভা সাংমার নামে যেটি করতে, সেটি আমি পরে বলছি, আগে রফিক আজাদের ব্যাপারটি বলি। কবি রফিক আজাদকে নিয়ে কবি রফিক আজাদ একটি মঞ্চ করতে চাই, সেখানে আমাদের সাহিত্যিকরা সেই মঞ্চে কবিতা পাঠ করবে, আমাদের যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সেই সঙ্গীত শিল্পীরা সেই মঞ্চে গান পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে, আমাদের সাহিত্য সংস্কৃতির একটি সেই মঞ্চটি কবি রফিক আজাদকে উৎসর্গ করে রফিক আজাদ মঞ্চ করতে চাই। এটি হলো প্রথম, কারণ তার অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে বিশ্বরী কালচারাল একাডেমিতে। এবং বিভা সাংমার যে বিষয়টি বলতে চাই, শ্রদ্ধেয় বিভা সাংমা, তাকে নিয়ে যে ভাস্কর্য যে ব্যাপারটি, সেটিও করতে চাই, যে একজন প্রথম নারী হিসেবে যিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কালচারাল একাডেমির উন্নয়নে, তার একটি ভাস্কর্য অবশ্যই থাকা জরুরি বলে আমি মনে করি। সেই জন্যে আমি অবশ্যই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যে মাননীয় প্রতিমন্ত্রী রয়েছেন তার সাথেও কথা বলবো, পাশাপাশি আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমাদের সচিব মহোদয় রয়েছেন, আমাদের জেলা প্রশাসক রয়েছেন, তাদের সকলের সাথে আলোচনার সাপেক্ষে প্রস্তাব আকারে দিয়ে বিভা সাংমার নামে আমাদের লেখক, একজন পরিচালক, প্রথম ব্রিটিশ কালচারাল একাডেমি, তার নামে একটি ভাস্কর্য অবশ্যই করতে চাই এবং তার জন্যে আমাদের সকলের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি। মানে অনেক অনেক আপনাকে, খুব সুন্দর আলোচনা হলো আজকে। সুধী পাঠক, থকবিরিমের পাঠকবৃন্দ, শুভার্থী। এবং আরেকটি কথা বলি, মিঠুনদা, আরেকটা কথা বলি, এটা না বললেই নয়। আসলে যেহেতু আমি নিজেও একজন কবি, লেখক, গীতিকার, লেখক হিসেবে বলি, তো সেই হিসেবে একটি বইমেলা, আমি দীর্ঘদিন ধরেই এই কথাটি আপনার সাথেও একটু প্ল্যান নিচ্ছিলাম যে আমাদের বীরশ্রী কালচারাল একাডেমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইমেলা, ইতিমধ্যে আমি কিন্তু প্রচারণা চালিয়ে দিয়েছি, সেটাই আর কি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি বইমেলা। আসলে কোভিডের কারণে এটি হয়ে ওঠেনি। কোভিড যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমাদের বীরশ্রী কালচারাল একাডেমির প্রাঙ্গণে আমরা সেটি 7 দিনব্যাপী হতে পারে, 10 দিনব্যাপী হতে পারে, কিংবা মাসব্যাপীও হতে পারে। হ্যাঁ, সেই বইমেলাটি যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার অনেক লেখক, সাহিত্যিক, কবি, তাদের প্রবন্ধকার, তাদের যে একটা মেলবন্ধন তৈরি হবে, একটা মিথস্ক্রিয়া তৈরি হবে, সেই মিথস্ক্রিয়া জায়গা থেকে আমরা একটা সম্প্রীতির বন্ধনটাকে মজবুত করতে পারবো। সেই জন্যে বইমেলাটি থকবিরিম একটি গারো ভাষার একটি, এবং আমাদের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি বড় প্রকাশনা, এই থকবিরিম একটি বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। থকবিরিমে প্রকাশ হয়েছে অনেকগুলো প্রবন্ধ সংগ্রহ রয়েছে, থকবিরিমে রচনা সমগ্র রয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বই থকবিরিম করেছে। এটি খুবই বড় কাজ। মিঠুন রাকসামকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই থকবিরিমের মাধ্যমে তিনি আমাদের সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, আমাদের লেখকদের বিকশিত করছেন, লেখকদের যে প্রতিভাকে বিকাশ করার একটি বড় মাধ্যম তৈরি করেছেন। এবং বইমেলাটি আশা করি আমরা অচিরেই
কোভিড যদি আমরা কাটিয়ে উঠতে পারি, বইমেলাটির শুভ যাত্রা আমরা শুরু করব এবং মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেটি উদ্বোধন করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার জন্য বলতে চাচ্ছিলাম যে আমরা লেখক আড্ডা থেকে শুরু করে সেই এক সপ্তাহব্যাপী যদি করে আমরা প্রতিদিন আমাদের কবিতা পাঠ থাকবে, কবিতা পাঠ থাকবে, আমাদের আড্ডা তো থাকবেই, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আমাদের বাংলা ভাষাভাষী লেখক সাহিত্যিকদের সাথে আদিবাসী লেখক সাহিত্যিকদের মেলবন্ধন তৈরি হবে। গারো ভাষার যেমন কবিতার পাঠ হবে, সেখানে হাজং ভাষার কবিতা পাঠ হবে, আবার বাংলা ভাষার কবিতাও পাঠ হবে। আমরা সেটা চাই এবং আমার সামনে পরিচালক আছেন, আমরা জোর দাবি জানাচ্ছি সেটা আমরা উৎসব তো অবশ্যই করব। আমরা বিশেষ করে সাহিত্য উৎসবগুলো করব। শুধু সাহিত্য উৎসব যে শুধু বাংলাদেশের নয়, আমরা ওপার বাংলার যে বরেণ্য লেখক সাহিত্যিক, আসলে সাহিত্যিকদের কোনো দেশ কাল কিংবা সময় এটা নির্ধারণ করা হয় না, সীমানা নেই, কাঁটাতারের বেড়া, মানে সেখানে সীমানা নির্ধারণ করা যায় না। সেক্ষেত্রে আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, আমরা পশ্চিম বাংলার অনেক বাঙালি লেখকরা রয়েছেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কবিতা উৎসবগুলোকে তাদেরকেও আমন্ত্রণ জানাতে পারি। হ্যাঁ, দুই দেশের সাহিত্যিকদের মেলবন্ধন, বাঙালির সাহিত্য সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনটাও তৈরি হলো। এবং আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে লেখক গ্যালারি রয়েছে, সেখানে আমাদের লেখকদের আর্কাইভ তৈরি করব। মিঠুন রাকসাম একজন গারো ভাষার কবি, মতেন্দ্র মানকিন একজন গারো ভাষার কবি, পরাগ রিছিল, সুজন হাজং একজন, মতিলাল হাজং হাজং ভাষার একজন প্রবন্ধকার, আমাদের উপন্যাসিক কমল কর্নেল, গারো ভাষার প্রথম যিনি উপন্যাস লিখেছেন, হ্যাঁ, কমল কর্নেল, তার একটা আর্কাইভ থাকবে একাডেমিতে, যে তার সেখানে জন্ম, তার কাজ, তার মানে সাহিত্যকর্ম আমরা ওইভাবে আর্কাইভ করে রাখবো, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে মিঠুন রাকসামের কতগুলো বই প্রকাশিত হয়েছে, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার একটি অটোবায়োগ্রাফি থাকবে। কমল কর্নেল, আমাদের উপন্যাসিক কমল কর্নেল, তার কতগুলো উপন্যাস প্রকাশিত হয়েছে, তার লেখা কতগুলো আমাদের প্রজন্ম পেয়েছে এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমি আর্কাইভ তৈরি করতে চাই। এই যে লেখকদের একটা আর্কাইভ থাকবে, আলাদা আলাদা আর্কাইভ থাকবে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি একটু, আমরা যেটা বলছিলাম যে বিভা সাংমার জন্য একটা স্ট্যাচু তো হবে, ও একটা অডিটরের মধ্যে এবং মনীন্দ্রনাথ মারা যে একটা রচনা সমগ্র দেখলাম, খুবই অসাধারণ একটি রচনা, উনি কিন্তু বিদেশি, হ্যাঁ, আমাদের গান সম্প্রদায়ের পণ্ডিত। আসলে ওনাকে আমি বিদেশি কালচারাল একাডেমিতে যাওয়ার পরে সবগুলো অনুষ্ঠানেই ওনাকে নিয়েছি। উনি একজন আন্তরিক, একজন সংস্কৃতিবান এবং একজন খুবই সংস্কৃতিপ্রেমী একজন মানুষ, গুণী মানুষ, হ্যাঁ, লেখক। তাকে এই যে মনীন্দ্রনাথ মারা খুবই একটি চমৎকার বই দেখছি, খুব সুন্দর। এই বইটি থকবিরিম প্রকাশনা করেছে, চমৎকার। এই বইটি খুবই ভালো লাগছে দেখে, যে এরকম একজন মানুষের জন্য কেন আর্কাইভ হবে না। আমার প্রশ্ন এখানে যে আমাদের প্রজন্ম, এই যে মনীন্দ্রনাথ মারা প্রিন্সিপাল, উনি কিন্তু একজন প্রিন্সিপাল, মনীন্দ্রনাথ মারা একজন গবেষক, শিক্ষাবিদ, তাকে নিয়ে কেন আর্কাইভ আমি তৈরি করবো না, কেন আমরা আর্কাইভ তৈরি করবো না? অবশ্যই আমাদের বিদেশি কালচারাল একাডেমিতে মনীন্দ্রনাথ মারাকের মতো লেখকদের আর্কাইভ তৈরি হবে, যেখানে তার লেখা প্রকাশিত গ্রন্থ থেকে শুরু করে তার জীবন কর্ম নিয়ে একটি সুনির্দিষ্ট ডকুমেন্টস থাকবে। সেই আর্কাইভগুলো আমি তৈরি করছি। তো দাদা, আমরা একটু শেষ করে দিতে চাই আজকের লাইভ প্রোগ্রামটাকে। তো সুপ্রিয় পাঠক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে মন্তব্য করেছেন, যেমন তেনজিং বলেছে, যে তেনজিং দিবরা বলেছেন ধন্যবাদ দাদা, ভালো কথা। তারপর লিওন লেখক, সেও লিওন রিছিল বলছে ভালোবাসা জানাচ্ছেন আমাদেরকে। তারপর হচ্ছে পিয়াস মানকিন, মেবি উনি কেরিয়ন বলছেন, সুজন বলছেন আপনাকে, বারবার তিনি মন্তব্য করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ জানাই পাঠক এবং সুরিজন আপনাদেরকে। আমরা সুন্দর একটি সন্ধ্যা কাটালাম, আমাদের কবি, গীতিকার, সুরকার, হ্যাঁ, আমাদের কলামিস্ট, বর্তমান সময়ের আমাদের বিদেশি কালচারাল
যে একাডেমি, সেই একাডেমির পরিচালক সুজন আচনের সাথে সুন্দর একটি সময় কাটালাম। আমাদের সাথে ছিলেন আমাদের দাদা সঞ্জিত কুমার সিং, আমাদের সাথে ছিলেন সঞ্জিত দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সুজন দাকে তো আমরা অনেক আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আপনার মাধ্যমে আমরা আমাদের সেই শিল্প সাহিত্য সংস্কৃতির হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনার যে পরিকল্পনা চিন্তা আমরা বাস্তবায়ন দেখতে চাই, মূলত আমি কবি হিসেবে সেটাই চাই, বাস্তবায়ন দেখতে চাই। এবং আপনার সাথে আমরা আবার মোলাকাত হচ্ছে আমাদের বইমেলাতে, আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থকবিরিমকে ধন্যবাদ, এবং সেই সাথে মিঠুন রাকসাম, একজন কবি, গারো ভাষার একজন চিন্তাশীল এবং খুবই উদ্যোগী একজন মানুষ, উজ্জ্বল তারুণ্যদীপ্ত একজন মানুষ, তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকজন বড় ভাই বন্ধু ফাদার জাজুক, তিনি ইতালি থেকে, রুম থেকে, তিনি উইস জানাচ্ছেন, আমি শুভেচ্ছা জানাচ্ছেন। হ্যাঁ, দুয়েস নকরেক। তো ফাদারকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা লাইভ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা এবং শুভরাত্রিও জানাচ্ছি। এই করোনাকালীন আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।